রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে কাঁচের কফিন। গল্পের সূত্রধর আমি খুশি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তবে চলুন আজকে শুনে ফেলি কাঁচের কফিন। বলো না, আজ আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধলে, এ কি কথা শুনি আজ মন ধরার মুখে? একেবারে ধনুকভঙ্গপন। না, আজ আমি কিছুতেই চা খাবো না। বেশ, তা চা না খান, খাবার খাবেন তো? হ্যাঁ, কি খাবার? টিকিয়া খাবার। ও তাই নাকি? তারপর আছে ভেন্ডালু, হংস মাংস। হ্যাঁ, বনবাসী হংস। সুন্দরবাবু ভাবতে লাগলেন, কি হে সুন্দরবাবু, খাবেন তো? সুন্দরবাবু ত্যাগ করলেন একটি সুদীর্ঘ নিঃশ্বাস। তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, আজ আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। মানিক বললে, হালে আর পানি পাচ্ছি না, হংস মাংস অরুচি। সুন্দরবাবু এইবার বোধ হয় পরমংশ হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। না, মোটেই নয়। তবে গৃহস্থের ছেলে হয়ে এ খাবো না ও খাবো না বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও আমার উদরাময় হয়েছে। তাই বলুন, তবে ওষুধ খান। আমি হোমিওপ্যাথি জানি, 1 ডোজ মাক্সাল ওষুধ দেবো নাকি? আরে রাখো তোমার হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ খেতে আসিনি, আমি এসেছি জরুরি একটা কাজে। অসুস্থ দেহ তবু কাজে ছুটি নেননি, কি টনটনে কর্তব্য জ্ঞান। আরে হ্যাঁ, তাই স্বর্গবাসী ঠেকি ধান ভানে, পুলিশের আবার ছুটি কি হে? জয়ন্ত শুধলে, এই নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা কি ধরতেও পারছি না। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তের আগ্রহ। সে সামনের চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, সুন্দরবাবু, ওই চেয়ারটাতে বসুন। হ্যাঁ, এবার ব্যাপারটা খুলে বলুন তো। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটাকে একটা আজব মামলা বলাও চলে। রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্র পাত্রী হচ্ছেন 3 জন, 1 জন নারী আর 2 জন পুরুষ। ওদের মধ্যে 1 জন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু 3 জনেই অদৃশ্য হয়েছে। তা অদৃশ্য হওয়ার কারণ কিছু জানেন? শোনো তবে, বছর 1.5 আগে সুরেন্দ্র মোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় আসেন অভিযোগ করতে। তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই, সুশীলা দেবী বিধবা। তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স 75 বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান। তারপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায়
অদৃশ্য হওয়ার দুদিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে আনিয়েছিলেন। সে টাকাও উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। তিনি নাকি পদার্থশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেছেন। তিনি? তা মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না, আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। তা কিরকম? মনোহর বাবুর দৈর্ঘ্য ওই 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও পাকা লম্বা দাড়ি। তার বয়সও 60-এর কম নয়, কিন্তু শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য ওঠবার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, ঠিক হলো নাক, শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্পিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন না। বর্মা চৌকের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালের উপরে একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে থাকে একগাছা ওই রূপো বাঁধানো মোটা মালাক্কা বেতের লাঠি। আরে মশাই, এ বর্ণনার কাছে তো আলোকচিত্র হার মানে। এরপর বিপুল জনতার ভেতর থেকেও মনোহর বাবুকে আবিষ্কার করতে পারাটা খুব একটা কঠিন কাজ নয়। সাবাস। সুন্দরবাবু দুঃখিত কণ্ঠে বললেন, আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার খিকিটিও আবিষ্কার করতে পারলুম না। ওই দেখো। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। ও, তো তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেইখানে গিয়েছিল, কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহর বাবুর পরিবারবর্গ? মাতা নেই তার মাতা বেটা, আরে তিনি বিবাহই করেননি। অন্য কোনো আত্মীয় স্বজনও নেই? কারুর পাত্তা পায়নি ময়। পাড়ার লোকের মুখে শুনলুম মনোহর বাবু জন 4 পুরাতন আর বিশ্বস্ত চাকর নিয়ে ওই বাড়িতেই বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বললে, আচ্ছা, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহর বাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, কি তাই তো? তা তার কি কোনো নিজস্ব মোটর গাড়ি নেই? আছে বই কি, 1খানা নয় 3খানা। তাহলে মেনে নিতে হয় যে সুশীলা দেবীরও নিজের ইচ্ছে ছিল, কিন্তু তিনি কোথায় যাচ্ছেন যাতে কেউ জানতে না পারে, সেই কারণেই এত ব্যবস্থা। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলেন মনোহর বাবুর পরামর্শে। তা সুন্দরবাবু, আপনি কি ট্যাক্সিটির সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মনোহর বাবুর সঙ্গে সুশীলা দেবী বোধ হয় কলকাতার বাইরে কোথাও চলে গেছেন। কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করেছি, কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনিও বারবার উত্তর দিয়েছে কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরো সব প্রশ্ন আছে। এই ধরুন 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী তার রুগ্ন দেহ নিয়ে এমন লুকিয়ে মনোহর বাবুর সঙ্গে পালিয়ে গেলেন কেন? তিনি আদৌ বেঁচে আছেন তো?
মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে খুব একটা সাধু ব্যক্তি নন। সুন্দরবাবু বললেন, আরে আমার কথা এখনো ফুরোয়নি, সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। আরে আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল, বলুন সুন্দরবাবু বলুন। সুন্দরবাবু বললেন, যে মাসে সুশীলা দেবী অন্তর্হিত হন সেই মাসেই আর একটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলায় কতটা একরকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ, 5 পুত্র 3 কন্যা, নাতি নাতনিও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাওয়ার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হইও না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছিল। কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। জয়ন্ত শুধলে, আপনি কি মনে করেন আগেকার মামলাটার সাথে এই মামলার কোনো রকম সম্পর্ক আছে কি? আচ্ছা, অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ, দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাবার ঠিক আগেই ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণই দেননি। গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর কোনো রকম পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেনি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলে গিয়েছেন, একখানা বইয়ের ভিতর থেকে এই চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভিতর খুঁজে রেখেছিলেন। জয়ন্ত, এই নাও চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভেতর থেকে পত্র বার করে নিয়ে পাঠ করলে, প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলাম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বাস করব। আমার ওপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। আর এই পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। সুন্দরবাবু বললেন, বললে? পড়লাম। চিঠির কাগজের ওপর কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটা ছোটখাটো শহর, সেখানে আমি গিয়েছিলাম। কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শোনেনি। আচ্ছা, সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামে চিঠি বিলি হয় সেটা খোঁজ নিয়েছেন তো? তা আবার নিইনি। শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই নিজে গিয়ে ফু মারতেও ছাড়িনি।
কিন্তু লাভ হয়েছে ওই প্রকাণ্ড একটা অশ্বডিম্ব। জয়ন্ত ভাবতে লাগলো নীরবে। সুন্দরবাবু বললেন, আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহর নাম ভারিয়ে কিছুদিন ওই অঞ্চলের কোথাও বাস করেছিল। তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। জয়ন্ত সেন নিজের মনেই বললে, চিঠি পড়ে জানা গেল যে মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। আমি যদি খুব ভুল না করি, খুব সম্ভবত সেই প্রস্তাবটাই কাজে পরিণত করার জন্যই তিনি 12 লক্ষ টাকা চেয়েছিলেন। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক এই রকম প্রস্তাব করেনি। কিন্তু কি এই প্রস্তাব, যার জন্য লোকে এমন লক্ষ টাকাও পর্যন্ত খরচ করতে রাজি হয়? ব্যাপারটা খুবই ভাবাচ্ছে, বুঝলেন সুন্দরবাবু। কেবলই কি টাকা খরচ করতে রাজি হয়? ভাব পায়ে ভুলে সংসার, পুত্র, কন্যা, আত্মীয় ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। বুঝলেন সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ কিছু, সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু একটু নিঃশ্বাস ত্যাগ করে বললেন, জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনোই লাভ নেই। আরে লাভ আছে বই কি। প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না। কিন্তু যখন তা জানবার উপায় নেই, তখন আমাদের অন্ধকারে ঢিল ছুটতে হবে বই কি। অন্ধকারে তো বহু ঢিল ছুঁড়েছেন, একটা ঢিলও কি লক্ষ্যে গিয়ে লেগেছে? তুমি আমাকে আর কি করতে বলো? আচ্ছা, আপনি তো সর্বাগ্রে মনোহরবাবুকে আবিষ্কার করতে চান, কি চান তো? নিশ্চয়ই। তাহলে আমার সঙ্গে আরেকটি বার সুলতানপুর চলুন। সেটা হবে গাহা পঙ্গশ্রম, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি ওর কাছে বাকি রাখিনি। না সুন্দরবাবু, একখানা পাথর ওল্টাতে আপনি ভুলে গিয়েছিলেন। কোনখানা শুনি? যথাসময়ে প্রকাশ পাবে। বেশ, তাই হোক। মানিক, সব শুনলে? এখানে না তোমাকে একটা কাজ করে দিতে হবে ভাই। কি করতে হবে শুধু একবার ফরমাজ করো। তোমার ছবি আঁকার হাত নাকি খুব পাকা। তুমি ছাড়া কেউ ও কথা বলে না। এখন আমায় কি করতে হবে শুধু তাই বলো। মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি তুমি আরেকবার সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে শুনে নাও, এবং তারপর এমন একটা মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলি। কেমন? চলো কাজে লেগে পড়ো। সুন্দরবাবু খানিক কৌতূহলী হয়ে বললেন, আরে ওরকম ছবি কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আমরা আসামিকে শনাক্ত করতে পারবো। জয়ন্ত কি যে বকে তার কোনো ঠিক নেই। মনে হয় কি আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখে ঝাল, সাত সকালে অম্বল খাস্তা। মানিক শিব গড়তে বানর গড়ে বসবে, ছবি দেখে মনে হয় কি চেনাই যাবে না। ফলে ন পরিচয়তে সুন্দরবাবু, ফলে ন পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারাই চেনা যায় বৃক্ষকে। এর আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারাই মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এমন একটা প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই। তবু সুন্দরবাবুর মন মানল না। তিনি বললেন, তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটাও প্রমাণ তো দিতে পারলে না। একটা কেন, অনেকই প্রমাণ দিতে পারি। তাই নাকি? এদেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি একে অপরাধী গ্রেপ্তার করেছে, আমি তো কখনো তা শুনিনি। এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু। এদেশের কথা নিয়ে আপনি অত মাথা ঘামাবেন না।
কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমন বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যেই আসল অপরাধীকে বন্দী করতে পেরেছেন, বুঝলেন? সুন্দরবাবু বিস্ফারিত চোখে বললেন, বটে, আমি তো জানতাম না। মানিক বললে, সুন্দরবাবু, আপনি অনেক কিছুই জানতেন না, এখনো জানেন না, আবার না জানলে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবু জানতে গেলে এত বেশি তর্ক করেন কেন বলুন দেখি? সুন্দরবাবু দীপ্ত নেত্রে কেবল বললেন, জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক। তুমি বরং এখন মনোহরের চিত্র আঁকবার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুর যাত্রা করব। সুলতানপুর ছোট্ট শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভেতর দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরের চারিদিকে প্রকৃতি যেন নিজের ভান্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। মানিক বললে, জয়ন্ত, এমনই সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা। জয়ন্ত বলল, কিন্তু আমরা যে কবি নই। সুন্দরবাবু বললে, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি। আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বললে, আরে না মানিক, সুন্দরবাবু হয়তো বলতে চেয়েছেন যে উনি এখানে এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। কি তাই তো? সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, এই জয়ন্ত, একদম ঠিক ধরেছ তুমি। আমি তো ওই কথাই বলতে চাই। পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। আচ্ছা, কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি তো এখানকার প্রধান ব্যাংক। হ্যাঁ, একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। এ কি করুণা? আরে মানিক নাকি এখানে যে? এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আরে আমি তো এখানকার ম্যানেজার। সে কি হে, কবে থেকে? বছর 3 তুমি তো আমাদের পাড়ার মারাও না, তা জানবেই বা কেমন করে? তা এসব কথা ছাড়ো, তুমি বরং এদের সাথে একটু পরিচয়টা করিয়ে দাও। আচ্ছা, ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইডে পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা নিশ্চয়ই তুমি অনেকবার শুনেছ। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আরে বাপরে, আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যারে গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আসুন আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে পর নিজেও টেবিলের সামনে গিয়ে বসে করুণা বললে, এইবার আপনাদের জন্য কি করতে পারি শুধু আদেশটা করুন। আরে না না, আদেশ টাদেশ কিছু নয়। প্রথমে একটা বিনীত নিবেদন আছে আপনার কাছে। আপনি কি বলতে পারবেন সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? বড় বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘর এলাকায় কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া প্রায় সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণী বলতে পারো। সেই একজন কি খুব ধনী? হ্যাঁ, তাকে আপনি ধনকুবেরও বলতে পারেন। তিনি কি আপনাদের মক্কেল? হ্যাঁ, আমাদের একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? তা এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপুরা নামের একটা জায়গা।
সেখান থেকেও মাইল 2 যদি আপনি যান, একটা গহন বন পাবেন। সেই বনের মধ্যেই ওনার বাংলো বাড়ি, ওখানেই উনি থাকেন আর কি। অত বড় ধনী ব্যক্তি এমন নির্জন জায়গায় থাকেন কেন? তা জানি না, শুনতে পাই উনি বিশাল খামখেয়ালি মানুষ। আচ্ছা, তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরুব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, আমাকে টেক্কা মারবে বলে এখানে এসেছ, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর ওল্টাতে বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকে রাখা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বললে, আচ্ছা করুণাবাবু, আর একটি সাহায্য। এই দেখুন তো, এই ছবির মানুষটিকে আপনি কোনো দিনও কি আপনার স্বচক্ষে দর্শন করেছেন? এই যে। করুণা ছবির উপর ঝুঁকে পড়ল এবং তারপরেই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সাথে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক মিলছে না বটে, তবে এই ছবিখানা যে সিদ্ধেশ্বর বাবুর প্রতিকৃতি, সে বিষয়ে একটুও সন্দেহ নেই। জয়ন্ত অপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলে এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেট করে ফেললেন সুন্দরবাবু। করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবুর কথা আরো কিছু বলতে পারেন? আরে বোঝো কাণ্ড, একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্য। আরে মশাই, আপনি কি জানতে চান একবার বলুন আমাকে। এই যে সিদ্ধেশ্বর বাবু, ইনি কবে কত দফায় আপনাদের ব্যাংকে টোটাল কত টাকা জমা রেখেছেন, এটা একটু বলতে পারবেন? ব্যাস এইটুকুই। করুণা স্তব্ধ হয়ে রইল অল্পক্ষণ, তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বললে, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বর বাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল, কিন্তু আপনাদের কথাও স্বতন্ত্র। বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজ কর্মচারী। এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দরকার হলে পরে তার খাতাপত্র দেখে আমরা তার সঠিক টাকার পরিমাণটা জানাতে পারি। শুনুন, সিদ্ধেশ্বর বাবু তার বাংলো বাড়ি তৈরি হওয়ার পর এই অঞ্চলে আসছেন প্রায় বছর 2 আগে। সেই সময় তিনি আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর 2 আগে তিনি এই ব্যাংকে আবারও 15 লক্ষ টাকা জমা দেন। তৃতীয়বারে সেও বোধ হয় প্রায় 1.5-2 বছর হবে, আমরা সিদ্ধেশ্বর বাবুর কাছ থেকে আবার 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বললে, কে শুনছেন সুন্দরবাবু? দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বর বাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। আচ্ছা, একটু মনে করে বলুন তো, সুশীলা দেবী আর গোবিন্দবাবু কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ হননি? সুন্দরবাবুও মৃদু স্বরে জয়ন্তের কানে কানে বললেন, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাই না, তবে খুব সম্ভবত ওটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবুর নিজের টাকা। করুণা বললে, আচ্ছা, আপনারা আর কিছু জানতে চান? সিদ্ধেশ্বর বাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন? না না, তেমন বিশেষ কিছু আমি জানি না। আচ্ছা করুণা, বছর 1.5 আগে কোনো প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বর বাবুর অতিথি হয়েছিলেন? করুণা একটু ভেবে বললে, দেখো মানিক, বছর 2 আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে একথা শুনেছি বটে, বছর 2 আগে সিদ্ধেশ্বর বাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একজন বৃদ্ধ ভদ্রলোকও ওখানে এসেছিলেন। এও আমার শোনা কথা মানিক। শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বর বাবুর বাড়িতে, কিন্তু... থামলে কেন? কিন্তু কি?
কিঞ্চিত ইতস্তত করে করুণা বললে, বুঝলে ভায়া মানিক, সিদ্ধেশ্বরবাবু সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার পৃষ্ঠদেশে একটি সাদর চপেটাঘাত করে মানিক অভিযোগ ভরা কণ্ঠে বললে, আরে করুণা, আমিও কিন্তু তোমার পর, কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। করুণা বললে, শুনেছি সিদ্ধেশ্বরবাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদেরকে প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখন ওই বাংলোর ভিতরে আছেন এমন কোনো প্রমাণও নেই। এই যে অসম্ভব কথা। করুণা প্রায় আতঙ্কগ্রস্ত কণ্ঠেই বললে, তুমি আমার বাল্য বন্ধু মানিক, তাই জিজ্ঞেস করছো বলেই বলছি। সিদ্ধেশ্বরবাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার অর্থ বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুড়ে। কেন? ওখানে নাকি দুটো কাঁচের কফিনের মধ্যে। কাঁচের কফিন? হ্যাঁ হ্যাঁ, ওখানে নাকি কাঁচের দুটো কফিনের মধ্যে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। সুন্দরবাবু চমকে উঠে প্রায় গর্জন করে বললেন, ঠিক সেই সময় ঘরের ভিতর ঢুকলো একজন ভৃত্য। সে বললে, স্যার, সিদ্ধেশ্বরবাবু দেখা করতে এসেছেন। সচমকে সকলে করলে দৃষ্টি বিনিময়। করুণা বললে, বেশ, যাও তাকে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বরবাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনাই মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপরে একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি। আমি জানতাম না, মাফ করবেন। আমি অন্য আরেকদিন নয় আসবো। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তরাক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে সচিৎকারে বললেন, আরে পাকড়াও পাকড়াও, মনোহর মিত্তির লম্বা দিচ্ছেন, ওকে গ্রেফতার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বললেন, আরে আরে শান্ত হন, শান্ত হন সুন্দরবাবু। আরে লম্ফজম্প করে চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন, এদিকে আসুন, দেখা যাক মনোহরবাবু এরপর কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। সুন্দরবাবু বললেন, এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎ ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, এই করুণাবাবু, আপনি তো মনোহরবাবুর বাংলো যাওয়ার রাস্তা জানেন? হ্যাঁ জানি বই কি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে একটু আসুন। মনোহরবাবু তো বাংলোখানা তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর না হয় তাকে পুনরাবিষ্কার করতে আমাদের বেশিক্ষণ লাগবে না। সকলে পুলিশ জিপের উপর চড়ে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দূরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতা তন্দ্রাভঙ্গ করে ছুটে চলল জিপ। মানিক বললে, এমন জায়গাতেও মানুষ থাকে? মনোহর মানুষ নয়, সে অমানুষ। নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে, কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে জয়ন্ত কেমন করে সন্দেহ করলে।
যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, জয়ন্ত হাসি মুখে বললে, আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, তবে আন্দাজে অন্ধকারে ঢিল। তা আন্দাজটা কি শুনতে পারি? অবশ্যই। গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল যে মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। তাই এতে ধরে নিলাম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তারই কাছে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন। 27 লক্ষ টাকা। ভাবো একবার, 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়িতে ফেলে রেখে দেবেন না। বাড়িতে এদিকে চোর ডাকাতের ভয়, আর ওদিকে ব্যাংকে টাকা রাখলে টাকা সুদে বাড়ে। তারপর আমি টাকার কথা ছেড়েই দিলাম। মনোহরবাবুর চিঠির একটা জায়গা মনে করুন ভালো করে। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন যে যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। এবার বলুন, মানুষের খাওয়া দাওয়ার জন্য দরকার হয় টাকার, আর টাকা তো আগাছা নয় যে মাটি খুঁড়ে আপনা আপনি বেরিয়ে আসবে। তাই নিজেদের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সাথে যে ব্যাংকের একটা সম্পর্ক আছে এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, তবে শুধুমাত্র আন্দাজ। বাহ, ভারী আন্দাজ, বাহ, বলিহারি। করুণা বললে, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলা দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাঁচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মরা। বাবা, কিরকম বাংলো! চারিদিকে বন জঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপরে ঝপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে বসে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠ খড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না। আমার আফসোস রাখবার ঠাঁই নেই। কপাল, কি হবে? গাড়ি ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির উপরে গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্য সত্যই। স্বভাবত উচ্চকণ্ঠ সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না। সেখানে চিৎকার করাও কি যেন নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনেরাও কি আমাদের গাড়ি সারা পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব কিছু নয়, তবে দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পেছনে পেছনে চলল আর সকলে। নিজেদের পায়ের শব্দে তারা নিজেরাই চমকে উঠতে লাগল। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিক একবার ওদিক তাকিয়ে দেখল জয়ন্ত। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন, আপনার বাঁদিকের শেষ ঘরটা। সচকিত প্রাণের নকলে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁ দিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। আটকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, আর নয়, এই বেলা সরে পড়ে এসো,
মরার হার হয়তো এখানে কথা কয়। সেই কণ্ঠস্বরে শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্তবংশহীন কঙ্কাল মাত্র। আপনি নির্ভয় ঘরের ভিতরে আসুন। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভিতর থেকে কে বললে, আপনারা পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধশয়ান অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এ দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি আপনাদের অভ্যর্থনা করার জন্য এখানে অপেক্ষা করছি। আসুন, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। এখানে আসনের কোনো অভাব হবে না। পিছন থেকে সুন্দরবাবু বলে উঠলেন, ছদ্মনামের আড়ালে যে লোক ৩৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার বাড়িতে আসনের অভাব হয় না, তা আমি জানি খুব ভালো করে। মনোহরের একটুও ভাবান্তর হল না। খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে বিভিন্ন সময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেবার জন্য। কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু তার গভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়েও বয়সে বড়, বিদ্যা, বুদ্ধি, মান, সম্ভ্রমেও বোধহয় ছোট নই। তাই আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই আমি বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেওয়ার জন্য ছদ্মবেশ গ্রহণ করেন, তাই তো? তাহলে জেনে রাখবেন, আমিও ছদ্ম নাম গ্রহণ করতে বাধ্য হয়েছি এই মনুষ্য জাতির মঙ্গলের জন্য। সুন্দরবাবু টিটকিরি দিয়ে বলে উঠলেন, মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন ২০ শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুটো হতভাগ্যের কাছ থেকে ২৭ লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব না হাত করা আনবার হুকুম দেব? এতটুকুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করতে ইচ্ছা করছে। কি আমি নাকি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? তা কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ? কাচের কফিনের ভিতর? বারবার কাঁচের কফিন বলে চিৎকার করবেন না।
আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাছের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসলেন এবং বললেন, কাঁচের কফিনের কথা ছেড়ে দিন, আপনি আগে বলুন যে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন, তারপর বাধো বাধো গলায় বললেন, কোথায় 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 সুশীলা দেবী কোথায়? আগে তাকেই দেখতে চাই, কোথায়? উত্তম। বলেই মনোহর গলা চড়িয়ে ডাকলেন, সুশীলা, মা সুশীলা। বাড়ির ভিতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। আগে কিছু বলছেন? তুমি একবার এই ঘরে এসো তো মা। ঘরের ভিতরকার একটি দরজা এবং পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি, তাকে দেখবার জন্য কেহই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, সচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবে। নতুন নাম? ললিতা দেবী। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, ইনি ললিতা দেবী বা পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন তো? সুশীলা দেবীর বয়স 75 বছর। ঠিক, কিন্তু এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি আবুল তাবুল বকছেন? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন? প্রাচীনরা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জড়ার পর মৃত্যু, জোড়ার পর যৌবন নেই। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, দেখবেন বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয়তো থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডাকলেন, মা সুশীলা। হ্যাঁ বাবা। সে কি মানুষের কণ্ঠস্বর না বীণার ঝঙ্কার? তুমি এখন বাড়ির ভিতরে যাও, আর এই ভদ্রলোকদের জন্য একটু চা পাঠিয়ে দিও তুমি। সুন্দরবাবু ব্যস্তভাবে সভয়ে বললেন, না না, এখানে আমরা চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একমত? আমার কিন্তু অন্য মত। আমি চাটা সবই খাবো। কি বলো মানিক? আমিও তোমার দলে। পরমা সুন্দরী সুশীলা, ওকে কি ললিতা দেবী বলে ডাকবো মনোহর বাবু? তা ওকেই জিজ্ঞাসা করুন। আবার বাজল সেই অম্রিয়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণাবেণু। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ, করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনিও কি পান করবেন না? করব না বলেন কি? আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে কিন্তু আবার টা। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন,
কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব ওষ্ঠাধরে ফুটল যে মিষ্টি হাসিটুকু, তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গম্ভীর স্বরে বললেন, শুনুন মশাই, জড়ার কারণ কি যে মানুষ জানে না, এ কথা কিন্তু সত্য নয়। বরং এই কথাই সত্য যে জড়ার কারণ তার কাছে অজ্ঞাত নয়। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, বাবা, এই যে জানি এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার যে কিভাবে আপনাদের বোঝাবো তা আমি ঠিক করতে পারছি না। আচ্ছা, তা রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে আপনি কি জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যে গণ্য নয়। তবু বিজ্ঞানে আমি একেবারে বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, আর বাংলায় শুনলে তো একেবারে অজ্ঞান হয়ে যাবে। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে যে আংশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ ছাপক প্রভৃতির ওপর ক্রিয়া বিকিরণক্ষম। এই যেমন ধরুন, রেডিয়াম, ইউরেনিয়াম, পলনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ ভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণ বিকিরণক্ষম। কি কিছু বুঝলেন আপনি? ব্যাপার বুঝবো কি, আরো গুলিয়ে গেল, মাথা বোবো করে ঘুরছে। এই জন্যই কি কবি গান বেঁধেছেন, আবার বাংলা ভাষা। বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা করা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক, সেসব কথা যতটা সংক্ষেপে পারি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে রেডিও অ্যাক্টিভ বস্তু জমা হয়ে ওঠে, অর্থাৎ যাকে আমরা বলি ক্রমিক রেডিয়াম, আর যা হচ্ছে জড়ারই কারণ। সূর্যের দ্বারা প্রতিদিনই পৃথিবীর ওপরে রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে, আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আমরা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জড়াগ্রস্ত হচ্ছে। তাই আমি জড়া ব্যাধি নিবারণ করবার উপায় আবিষ্কার করেছি। সুন্দরবাবু দুই চোখ ছানা বড়ার মতো করে বললেন, বলেন কি ময়? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামেরই মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়ামের পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলিকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে ওই বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বার করে দেওয়া মোটেই অসম্ভব নয়। প্রথমে রোগীকে এমন ভিনেগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর থেকে আমি রোগীকে আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে,
কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছু মাত্র যেন রেডিও অ্যাক্টিভিটি বর্তমান না থাকে। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতর উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে দেহের বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিয়ে আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য। এইভাবেই চিকিৎসা চলে মাসের পর মাস। এই চিকিৎসার ফলে জরাগ্রস্ত রোগীও ফিরে পায় তার নবযৌবন। প্রায় তাই বললেও চলে। তবে উপসর্গ যে দেখা যায় না তা বলা চলে না। যেমন ওই কাঁচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাঁচের কফিনের উল্লেখ করেছিল না, কিন্তু সেটা যে কি পদার্থ তা আপনারা কেউ জানেন না। দেখতে চান? আসুন আমার সঙ্গে। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হবে। কোথাও একাধিক বানসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ, উপরে টকবক করে ফুটছে স্টিল বা অপযন্ত্রগুলো। কোথাও সারি সারি কিলক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার হুঁ শব্দটি উচ্চারণ করলেন এবং বললেন, মনোহর বাবু, এতক্ষণ কানে যা শুনলাম তার এক বর্ণও বুঝতে পারলাম না। এখন চোখে যা দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেও করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরেও আমার এই পরীক্ষার কথা টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উঁকি ঝুঁকি মারতে আসতো রাম, শ্যাম, যদু, মধু সকলেই। তারপরেও কি আমি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতন পালিয়ে এসেছেন কেন? তার প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, আর দ্বিতীয় কারণ আরো গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যেই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছেন। কিন্তু কেন কেন কেন? নতুন দেহে অতি প্রাচীনা সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা পারতাম না। সুশীলার কথা কি কেউ বিশ্বাস করত? তা তো করতই না। ঠিক ঠিক। তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা ছিল নাকি? হ্যাঁ, তা তো ছিলই। আরো বিভিন্ন দিক থেকে সুশীলার জীবন হয়ে উঠত আরো ভয়াবহ। সেই জন্যেই সে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে
নতুন দেহে, নতুন নামে, নতুন ভাবে সে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও এই একই কথা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে, নতুন নামে, নতুন ভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে আমার এখানে এসেছেন। এবার ওদের টাকা আমার নামে জমা রেখেছি কেন? আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই ওদের সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আর একটা প্রশ্ন, যদিও ললিতা দেবী সুশীলা দেবী কি না সেটা খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু, যে উপসর্গের কথা বলছিলাম এইবার সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপর যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়। একটি তরুণ অবসুন্দর মূর্তি বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাজ দিয়ে মোড়া, এবং সেই কাজ তা কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঠেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাঁচের কফিন। কিন্তু কাঁচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল নয়, মৃতদেহ নয়। ও যে জীবন্ত, ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই বন্ধ চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। জয়ন্ত সুদ হলে, আসল ব্যাপারটা কি মনোহরবাবু? আমি নিজেই জানি না। ওই কাঁচের আবরণী আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিদ্রাঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। আর এর অর্থ আমি নিজেও জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, বাবা, এই যে মানুষ গটি পোকা। মানিক সুদ হলে, ও মূর্তিটি কার? গোবিন্দবাবুর। তার বয়স তো 70 বছর, না? সকলে অবাক হয়ে ভাবতে লাগল। সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে বললে, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললেন, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যেও কোনো বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি, মাখন, চা আর সামান্য মিষ্টি।
ললিতা দেবী, চায়ের বৈঠক যে একেবারে ভুঁড়ি ভোজের আসরে পরিণত হলো, তাই বিজন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। খেলেই বুঝতে পারবে। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই যাচ্ছে না। আপনার পিলে অত নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদরসাদ করলে সে আবার শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে আমার আর বাকি নেই। চলুন মধুরেণ সমাপয়েত করে আসি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে কাচের কফিনের দ্বিতীয় ও অন্তিম পর্ব। কথক সুপ্রভাত, সুন্দরবাবু পথিক, মানিক ও গোবিন্দবাবু তুহিন, জয়ন্ত অভিজিৎ, মনোহর রিভু, করুণাবাবু ও বৃত্ত ঋত্বিক, ললিতা দেবী আমি আফসানা। আজ এই পর্যন্ত। পরের বার আরো এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।